Hello, everyone. Welcome to our this week's webinar organized by the Career Development Division of Dream USMLU. Today, we are going to talk about the inspiring journey of Dr. Tanni, Dr. Mushammad Bushra Khanam Tanni, who has achieved a remarkable success in USMLE Step 2 exam. Today's session is not just about celebrating her success. It's also about understanding her strategies and resources that helped her reach this significant milestone. Dr. Tony's story is a testament to what determination, effective preparation, and the right guidance can achieve. Central to her success was the support she received from Dream USMLE, an organization dedicated to guiding medical students through various stages of USMLE journey. Whether you're just beginning your journey or you're in the preparation in the final stages of residency applications, Dream USMLE offers resources and mentorship to help you succeed. So, in today's discussion, we will explore Dr. Tony's experience in preparing for Step 2 CK exam, uh, the role that the Dream USMLE played in her journey, and the invaluable lessons she learned along the way. We hope this webinar will provide you with insights and inspiration as you navigate through your own path to success in Dream USMLE, in your dream to get the USMLE. So, today, this is me, Dr. Irena. I am one of the moderators, and there's also Dr. Shumi who's moderating with me as well. So, without any further ado, let me introduce Dr. Musammad Bushra Khanum, or Dr. Tanni. Hello. Hello, Irina. Hello, Shumi. Good morning, everyone. Assalamu alaikum. কেমন আছো সবাই? আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সব মিলাইয়া। তো কেমন লাগছে? ভালো একটা রেজাল্ট করেছেন। Congratulations, first of all. We're very proud, very happy. থ্যাংক ইউ। বাট বুঝতেছি না ভালো না খারাপ, এখনো মিডিলে আছি। আসলে কিছু ফিল করার সুযোগ পাচ্ছি না সম্ভবত। এরকমই আর হয়। হ্যাঁ, আমি তো আচ্ছা। পরীক্ষা একটু লেটে দিছি, সাথে অ্যাপ্লিকেশন সেশন শুরু হয়ে গেছে। তো বুঝতেছি না আসলে কোন সিচুয়েশনে আছি। যাই হোক, শুরু করি নাকি? Sure. জি। ওকে, আমার হচ্ছে ইউএসএমএল জার্নিটা হচ্ছে কিভাবে শুরু হয়। আমি ইউএসএ তে আসছি হচ্ছে 2020 তে। আসার পরে হচ্ছে এখানে কোভিড ছিল, প্যান্ডেমিক অনেক ইয়ে ছিল, সবাই জানো। তো আমি যখন আসছি আমার ওয়ার্ক পারমিট ছিল না। আমি কনফিউজ ছিলাম কি করব না করব, ইউএসএমএল করব কি করব না। সেম অ্যাজ ইউজুয়াল আমাদের বাংলাদেশে যেটা হয় যে সবাই বলে না পারবা না পারবা না পারবা না, ইউএসএমএল অনেক টাফ। তো সব মিলে আর কি প্রথম বছর আমার গেছে যে আমি কি করব কি করব। পরে হচ্ছে সেকেন্ড ইয়ার মানে 2021 এ আমি চিন্তা করলাম যে কি করব আসলেই। এভাবে বসে, বসে তো দিন যাওয়া যায় না। তো চিন্তা করলাম আচ্ছা দেখি USMLE তে কি আছে। তো ম্যাটেরিয়াল গুলো হচ্ছে একটু, একটু করে রিভিউ করা স্টার্ট করলাম। তারপর হচ্ছে তাও বুঝতেছিলাম না USMLE কি দিব না কি দিব না। তো এর মধ্যে আমি কনসিভ করি আমার বাচ্চার জন্মের পরপরই হচ্ছে ওর জন্ম হয় নভেম্বরে। তখন আমি সাথে, সাথে ডিসাইড করি যে আমাকে ডিসাইড করতে হবে যে আমি করব কি করব না। সবাই বলতেছে না পারবা না, অন্য কিছু করো। আমি চিন্তা করলাম যে না, আমি এভাবে আমি গিভ আপ করব না। আমি দেখি আমি কি করি। আমার যা ম্যাটেরিয়াল ছিল ওইগুলো একটু রিভিউ করছি। কোনো কোয়েশ্চেন আমি করি নাই। কারণ আমি ওরকম ডিটারমাইন্ড ছিলাম না। তো ২ একটা এনবিএমই দিছি। দিয়ে দেখলাম পাস করতেছি, তখন মনে হলো আচ্ছা ওর জন্মের পরপরই আমি পরীক্ষাটা দিয়ে দিই। কারণ যত দিন যাবে ও বড় হবে, আমার ব্যস্ততা বাড়বে, পড়তে পারব না। দিয়ে দেখি যদি পাস করি তাহলে হয়তো আমি কন্টিনিউ করব, এরকম আরকি। তো যাই হোক, ওর জন্ম হয়েছে নভেম্বরে, জানুয়ারিতে আমি পরীক্ষা দিলাম। দেওয়ার পর যখন পাস করলাম তখন ভাবলাম আচ্ছা কোয়েশ্চেন ব্যাংক ছাড়া যদি আমি পাস করতে পারি তাহলে নিশ্চয়ই প্রিপারেশন নিলে যে কন্টিনিউ করতে পারব। তখন আসলে আমার মানে USMLE জার্নিটা স্টার্ট হয় বেসিক্যালি। তো স্টেপ 2 থেকেই বলতে গেলে আমার জার্নি স্টার্ট। তো স্টেপ 2 এর জন্য তখন আমি ইউবল কিনি। আর যেহেতু বলছিলাম যে নিউবর্ন বেবি, ওকে নিয়ে ব্যস্ততা স্টার্ট করতে পারতেছিলাম না। একটু, একটু করে ওপেন করতেছিলাম, ১ টা ২ টা কোয়েশ্চেন পড়তেছি, আবার রেখে দিচ্ছি, এরকম আরকি। তো এই করে মাসুদ ভাইয়ার হচ্ছে ফেসবুকে আমি উনাকে ফলো করতেছি। উনাকে আমি অনেক আগে থেকেই মানে ফেসবুকে ফলো করি। কিন্তু আমি
সাহস করে কথা বলতে পারিনি, কারণ আমি শিওর ছিলাম না আমি কন্টিনিউ করবো কিনা। এই সাহস গেদার করতে, করতে আমার ৭-৮ মাস চলে গেছে। পরে হচ্ছে একদিন ভাইয়াকে নক দিলাম। আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, ভাইয়ার ব্যাচে জয়েন করি, দেখি কি হয়। পরে ভাইয়ার ব্যাচে জয়েন করলাম। জয়েন করার পর আমার যেটা মেসিভ লাভ হয়েছে, আমি শুরু করতে পারতেছিলাম না। এটা আমার স্টার্ট হয়েছে জার্নিটা। পড়াশোনাতে আমি স্টার্ট করতে পারছি। যদিও ইফেক্টিভলি পারি নাই, যে ভাইয়ার যেরকম স্ট্র্যাটেজি যে ক্লাস করো, সাথে সাথে ইউয়াল করো, ভাইয়া পড়া দিয়ে দিবে, ওইগুলা করো, পরের দিন ক্লাসে ভাইয়া পড়া দেবে, ওইরকম আমি পারি নাই। যাই হোক, আমার জন্য যেটা পসিবল ছিল, আমি রেগুলার ক্লাস করছি, কোনো ক্লাস মিস দিই নাই। ১ম দিকে একটু সমস্যা হচ্ছিল, বাট আলহামদুলিল্লাহ শেষের দিকে না, ২-১ টা ক্লাসে আমি ১ম দিকে অ্যাটেন্ড করতে পারি নাই, লাইভ পারি নাই। বাট বাকিগুলোতে আমি লাইভ ছিলাম। তো ভাইয়ার ক্লাসগুলো আমি একদম প্রপারলি করছি। মেইন টাইম হচ্ছে যতটুকু পারছি আরকি ইউয়াল সাথে, সাথে একটু রাখার চেষ্টা করছি, আর ভাইয়ার নোট তো ছিলই। সব মিলায়া হচ্ছে ভাইয়ার ব্যাচ শেষ হয়ে গেছে, আমার পড়াশোনা হয় নাই। তখন একটা মানে একটা প্রেশার ফিল করলাম যে, আল্লাহ, ভাইয়া শেষ করে দিছে, আমি কি করছি? তখন থেকে হচ্ছে ইউয়াল সিরিয়াসলি পড়া শুরু করছি। দিনে 20-25 এরকম করে, করে আগাইতেছিলাম। সময় লাগছে আমার অনেক স্টেপ 2 এর জন্য প্রিপারেশন নিতে। কারণ হচ্ছে আমি আসলে ব্যালেন্স করতে পারছিলাম না, হয়তো I don't know, বাচ্চা নিয়ে সবাই কিভাবে করে। তো এভাবে করে, করে একটু, একটু করে, করে হচ্ছে মোটামুটি ১ বছরের মতো লাগছে আমার ইউয়াল শেষ করতে, ফার্স্ট পাস। তাও শেষ করতে পারিনি, 90% এর মতো পড়ছি। আর ভাইয়া তো ফ্রিকোয়েন্টলি চেক করতেছেন যে কি করতেছি, কি করতেছি। ওইটাও একটা ইয়ে ছিল, মানে প্রেশার কাজ করতেছিল দেখে আমি পারছিলাম আরকি আগে যেতে, নাইলে হয়তো মাঝখানে লস্ট আউট হয়ে যেতাম। তো যাই হোক, এগুলা করে, করে পরে হচ্ছে সাথে আরো অনেক আপস অ্যান্ড ডাউন ছিল, অনেক গ্যাপ ছিল। মাঝখানে ১ মাস ২ মাস এরকম গ্যাপও গেছে আমার। তো এগুলা করে, করে হচ্ছে উম কবে আমি ইয়ে করলাম, লাস্ট রমজানে মনে হয়, এপ্রিলে। এপ্রিলে আমি ডিসাইড করলাম যে আমি এনবিএমই দিব। তো এনবিএমই দিতে গিয়ে হচ্ছে যেটা হয়েছে, আমার একটা ফ্যামিলি ইস্যু হইলো। আমার আবার মাঝখানে ২ মাসের মতো গ্যাপ গেল। আমি আউট অফ স্টেট যাওয়া লাগছিল একটা ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য। তো যাই হোক, ওইটার জন্য আমার ২ মাসের মতো গ্যাপ হইলো। ভাইয়া ওইদিকে আমাকে নক দিচ্ছিলেন যে, "তোমার এনবিএম এর কি আপডেট?" আমি তো স্টার্টই করতে পারি না। আমি ভাইয়াকে বলিও নাই যে আমার ফ্যামিলিতে এরকম সমস্যা, আমি পারতেছি না এখন। আমি শুধু বলতেছি যে, "ভাইয়া করব, করব" এরকম করে, করে আরকি। তো যাই হোক, এগুলা করে, করে হচ্ছে যখন ইয়ে হইছে, এনবিএমই দিলাম ১ম টা। দেওয়ার পরে হচ্ছে মনে হইলো, আচ্ছা আমি পারতেছি মনে হয়, বাট কনভিন্স ছিলাম না। যাই হোক, ওইটাতে হচ্ছে আমি অফলাইন দিছিলাম ১ম যেটা দিই আরকি। তো অফলাইন দেওয়ার পরে হচ্ছে আমার ইন ক্যারেক্টার ছিল 45 এর মতো। তো মনে হইলো, আচ্ছা ঠিক আছে, দেখি এখন কি করা যায়। ১ম টা আমার অনেক টাফ মনে হয়েছিল আরকি। যাই হোক, এরপরে হচ্ছে সিএমএস স্টার্ট করলাম। সিএমএস কয়েকটা পড়লাম। পড়ার পরে আবার এনবিএমই দিলাম। দেখলাম যে না, এখন কোয়েশ্চেন ধরতে পারতেছি। তারপর হচ্ছে ডেট নিয়ে নিলাম। ডেট নিছি, নেওয়ার পরে হচ্ছে তো পরীক্ষা দিলাম। পাস করলাম আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ব্রিফ আরকি। আমি কি কন্টিনিউ করব এরপরে? পরে হচ্ছে এখানে কোয়েশ্চন যেটা আমি পাইছি, কোয়েশ্চন এখানে হচ্ছে প্রাইমারি রিসোর্স কি ছিল? আমার প্রাইমারি রিসোর্স অলরেডি জানা হয়ে গেছে যে আমি ইউএসএমএল ভাইয়ের যে শিটগুলো ছিল, লেকচার নোট ছিল, ওইগুলো দিয়ে স্টার্ট করছি, ওইগুলো পড়ছি। ওইগুলা পড়ে, পড়ে হচ্ছে সাথে ইউওয়ার্ল্ড, ভাইয়ের ব্যাচ শেষ হওয়ার পরে ইউওয়ার্ল্ড ছিল মেইন। তো ইউওয়ার্ল্ড পড়ছি অনেকদিন, ১ বছরের মতো আপস অ্যান্ড ডাউনস। তারপরে হচ্ছে ইউওয়ার্ল্ড শেষ করে সিএমএস ধরছি, সাথে এনবিএমই করছি। তো এটাই ছিল। আর স্ট্র্যাটেজি হচ্ছে আমার জন্য যেটা কাজ করছে, প্যাসিভ লার্নিং। যে ভাইয়া ক্লাস করছি, ভাইয়া সব বলে দিছে ক্লাসে, একদম ডিটেইলড সব বলে দিছে। তো আমার জন্য এটাই পড়া হয়ে গেছে। আমি ভাবতাম যে এটাই আমার দিনের পড়া হয়ে গেছে, শেষ। বিকেলের দিকে পারলে কিছু একটা দেখছি, না হলে নাই, এরকম আরকি। প্যাসিভ লার্নিং ছিল। তারপর হচ্ছে ওয়ার্ল্ড কোয়েশ্চেন করছি। সবাই যেটা বলে যে দিনে ৪০ টা দিয়ে এটলিস্ট স্টার্ট করা উচিত, পরীক্ষার আগে 80 কোয়েশ্চেন করা উচিত। এটা শুনে, শুনে আমি একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম। কারণ আমি পারতেছিলাম না কোনোভাবেই। মেক্সিমাম ৩০ টার মতো কোয়েশ্চেন করতে পারতেছিলাম শেষের দিকে এসে প্রিপারেশনের। আমার মনে হয়েছে, আল্লাহ, এভাবে করে কি আমি পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হতে পারবো কিনা? কারণ আমি সময়ই পাচ্ছিলাম না এত লম্বা সময় যে আমি নিজের জন্য আলাদা করে রাখবো। তারপরে হচ্ছে যখন এনবিএমই দিলাম, কনফিডেন্সটা একটু পাইলাম যে না, হবে হয়তো ইনশাআল্লাহ। আর পরীক্ষার হলে তো কোনো ডিস্ট্রাকশন থাকবে না, হয়তো ইনশাআল্লাহ ম্যানেজ হয়ে যাবে। তো এটাই ছিল। আর এনবিএমই কোয়েশ্চেন ১ম দিকে হচ্ছে মনে হচ্ছিল ধরতে পারতেছিলাম না। কারণ হচ্ছে ইউওয়ার্ল্ডে এক ধরনের প্যাটার্ন, সবাই যেটা জানে। ইউওয়ার্ল্ডে অনেক ডিটেইল কেস সিনারিও থাকে, এগুলো থাকে, অনেক ক্লু থাকে।
হঠাৎ করে যখন আমরা এনবিএমই তে যাই, এনবিএমই কোয়েশ্চেন গুলো হচ্ছে অনেক শর্ট মনে হয় এবং মনে হয় অনেক ভ্যাগ। কি বলতেছে, কি চাইতেছে ওটাও ধরতে পারাটা কঠিন। যেটা আমার ফার্স্ট এনবিএমই তে হয়েছিল আরকি। তো সিএমএস কয়েকটা করার পরে আলহামদুলিল্লাহ ওটা ঠিক হয়েছে। পরে হচ্ছে এনবিএম গুলাতে মাশাআল্লাহ মানে আমার যেরকম টার্গেট ছিল ওইরকমই আসতেছিল। তো এটি হচ্ছে আমার স্ট্র্যাটেজি যে ইউএল শেষ করে আমি সিএমএস করছি, তখন আমি ইউএলটা ব্যাক করে নেই আরকি। কারণ আমার মনে হচ্ছিল ২ টা ২ রকম, ২ টা একই সাথে আমি কন্টিনিউ করতে পারব না। আমার ফোকাসটা সিএমএস আর এনবিএমই তেই ছিল। তো ওইগুলোই আমি করছি। আর হচ্ছে আম আচ্ছা, ড্রিম ইভেন্চুয়ালি আমি কেন চুজ করছি? এই যে বললাম যে আমি পারতেছিলাম না কি করব? তো ভাইয়ার ব্যাচে জয়েন করার পর আমার পড়াশোনাটা স্টার্ট করতে পারছি। ভাইয়া আমাকে সবকিছু বলে দিছেন লেকচারে। আমার এই সবকিছু মানে আমার মনে হয়েছে যে একবার ওইখানে পড়া হয়ে গেছে। তারপরে যখন ইওয়ার্ড করছে তখন তো আমি অলরেডি জানি। ভাইয়া বলে দিছে সব। মানে কি পড়বো, কিভাবে পড়বো, কোয়েশ্চেন কিভাবে মানে ডিসাইড করব। তো এগুলা শুনে হচ্ছে আমার মনে হয়েছিল আচ্ছা ঠিক আছে। ইওয়াল যখন পড়তেছিলাম তখন আর খুব বেশি অপরিচিত মনে হচ্ছিল না এই ওয়ার্ল্ডের ইয়েগুলো, কনসেপ্ট গুলা। তো এটাই হচ্ছে আম মানে আমার মনে হচ্ছে যে ড্রিম ইউএসএমএল তে শুধু ইওয়ার্ল্ড এর যে কনটেন্ট আছে ওইগুলা না। এর বাইরে ভাইয়া কিন্তু অনেক ইম্পোর্টেন্ট জিনিস, অনেক আনকমন জিনিস মানে অনেক কিছু ভাইয়া এড করে দেয়। তো ভাইয়ার যে নোটগুলো ছিল আমার কাছে মনে হচ্ছে মোর দ্যান এনাফ। এগুলো যদি প্রপারলি পড়া যাইত, মানে আমি তো পারি নাই। যদি কেউ প্রপারলি পড়তে পারে এগুলা একদম A to Z, তাহলে আমার মনে হয় কোনো কনটেন্ট মিসিং থাকবে না। আর হচ্ছে টিচিং মেথড তো ভাইয়া টিচিং মেথড নিয়ে কি বলব? এটা তো আমার মনে হচ্ছে বেস্ট অফ বেস্ট। এখানে বলার কিছু নেই। কারণ হচ্ছে কোয়েশ্চেন ধরে এইভাবে প্রত্যেকটা লাইন ধরে শুধু উনি যে লাইন ধরে বলতেছে এরকম না। উনি তো ক্লাসে আমাদেরকে দিয়েও ধরাইতো যে এটা পড়ো, এখানে কি বুঝছো? এখান থেকে কোন লাইনটা ইম্পোর্টেন্ট? এই স্টেমটা কেন তুমি বাদ দিবা? এটা কেন এক্সক্লুড করবা? এরকম একদম প্রত্যেকটা পয়েন্ট ধরে আমার মনে হয় না আর কোনোভাবে কেউ বুঝাবে আরকি। আর কোথাও এটা পাওয়া যাবে আমার মনে হয় না। তো এটা হচ্ছে আমার কাছে বেস্ট মনে হয়েছে। ক্লাস করতেছি আর মনে হচ্ছে অ্যাক্টিভলি পড়াশোনাও হচ্ছে। যদিও এটা আমি স্টার্ট করেছিলাম যে প্যাসিভ লার্নিং। তো ক্লাসে তো 100% আমাদের থাকা লাগছে। ভাইয়া 100% ওইভাবেই আমাদেরকে হচ্ছে গাইড করছেন যে এইটা পড়ো, ওটা বাদ দাও, এটা এইজন্য বাদ যাবে। এরকম আরকি। তো কনটেন্ট তো কনটেন্ট টিচিং মেথড এগুলা আমার মনে হয় এর থেকে বেটার হইতে পারে না কিছু। পরে হচ্ছে আমার মনে হয় আমি কোয়েশ্চেন ৭ নাম্বারটা কভার করে ফেলছি। আচ্ছা আপু, আমাদের ড্রিম ইউএসএমএল তে এই আমাদের পড়াশোনার যে ব্যাচগুলো আছে হ্যাঁ, হ্যাঁ। একটু স্ট্রেট এগুলো ছাড়াও আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং মেন্টাল হেলথ সাপোর্ট হুম, এই হুম। ব্যাচগুলো এগুলো আছে ডিভিশনগুলো। আচ্ছা, এখান থেকে আম আপনার কি কিছু মনে হয়েছে যে হেল্প পেয়েছেন আমাদের, ধরেন আপনার পার্সোনাল যে জার্নিতে আচ্ছা। আমাদের সবারই কিছু হুম, পার্সোনাল সমস্যা থাকে, সবারই হ্যাঁ, বাসায় কাজ আছে, বেবি আছে, সংসার আছে। হুম, এরপরে আমাদের পড়াশোনা করা লাগে। হুম, স্পেশালি ফিমেল ডক্টরসদের জন্য এটা একটা ডিফিকাল্ট হুম। সিচুয়েশন। তো আপনার কি মনে হয় যে আমাদের যে কমিউনিটিটা ড্রিম ইউএসএমএলই এটা আপনাকে কতটা হেল্প করতে পেরেছে? আচ্ছা, এটা হচ্ছে মানে এটা শুধু ইউএসএমএলই শুধু পড়াশোনার জন্য না। ড্রিম ইউএসএমএলই নাম যদিও ইউএসএমএলই কিন্তু জাস্ট ইউএসএমএলই পড়াশোনাটা না। এটা হচ্ছে বিয়ন্ড দ্যাট মানে এটা হচ্ছে মেন্টাল সাপোর্ট। এখানে এসে হচ্ছে আমি রিসার্চ গ্রুপে জয়েন করতে পারছি। আমার কোনো রিসার্চ এক্সপেরিয়েন্স ছিল না। রিসার্চের একটা আ বেনিফিট আমি পাইছি। প্লাস হচ্ছে এখানে হচ্ছে ভাইয়া একদম মানে ইওয়েলথ হেলথ সিস্টেমের সাথে আমাদেরকে পরিচিত করায় দেয়। কিরকম কি হচ্ছে না হচ্ছে। এইটা একটা মানে একদম unknown না আমাদের কাছে ইওয়েলথ হেলথ সিস্টেমটা। তারপরে হচ্ছে এই যে মানে মেন্টাল হেলথ সাপোর্ট গ্রুপ যাদের সমস্যা হচ্ছে ভাইয়ের সাথে কথা বলতে পারে অথবা গ্রুপে কথা বলতে পারে, গ্রুপে জয়েন করতে পারে। এটা হচ্ছে নিজেরা সাপোর্ট পাচ্ছে প্লাস হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য যদি কেউ ওই গ্রুপে জয়েন করে তাহলে এটা হচ্ছে তার জন্য একটা অনেক ভালো একটা এক্সপেরিয়েন্স আমার মনে হয়। যে এই গ্রুপে কাজ করতে পারা, অনেকের সাথে কথা বলা, অন্যকে হেল্প করতে পারা। কারো যদি হেল্প করার মেন্টালিটি থাকে তাহলে এই গ্রুপে জয়েন করলে তো মানে একসাথে অনেক কাজ হয়ে যায় আরকি। একই সাথে পড়াশোনা হচ্ছে, সেই সাথে হচ্ছে মেন্টাল সাপোর্ট পাওয়া যাচ্ছে, সেই সাথে হচ্ছে অন্যকে সাপোর্ট দেয়া যাচ্ছে। প্লাস হচ্ছে ড্রিম ফ্যামিলিতে যে ওয়েবিনার গুলা করে, যে সেমিনার গুলা করে,
মানে পুরা জার্নিটা একদম ম্যাচ পর্যন্ত কি কন্টেন্ট পড়াশোনা করব, কিভাবে কি অ্যাপ্রোচ করব, কি রিসার্চ করবে, অথবা কোন সময় কোন মানে স্টেপটা নেওয়া দরকার, ইনক্লুডিং অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট রাইটিং, এগুলো মানে কোনো একটা সিঙ্গেল পয়েন্টই এখানে আনটাচ থাকে না ড্রিম ইউনিভার্সিটিতে জয়েন করলে, আমার যেটা মনে হয় আর কি। মানে অনেক কিছু হচ্ছে অ্যাক্টিভলি অনেক কিছু করাও লাগে না, মানে অটোমেটিক অনেক কিছু জানা হয়ে যায়। যেমন আমি এত কিছু কিন্তু জানতাম না, যেমন সিএমএস বলো, আর হচ্ছে যেমন এখানে অনেকগুলো ওয়েবিনার হয়েছে, ওয়েবিনারে অনেকে বলছেন যে সিএমএস করতে হবে, সিএমএস করতে হবে, তখন আমি সিএমএসটা জানছি। অনেকে বলছে যে ইয়ে ডিভাইন পডকাস্টের কথা অনেকে বলছে, আমি ডিভাইন কিছুদিন শুনছি শেষের দিকে। তো হচ্ছে ডিভাইন পডকাস্টের কথা আমি জানতাম না। তো জিমি সিমিলি থেকে যখন সিনিয়ররা বলছে যে জিমি সিমিলিতে এসে যে ডিভাইন ইফেক্টিভ, তখন আমি ডিভাইন স্টার্ট করছি। তো এগুলো হচ্ছে অনেক কিছু হচ্ছে আশেপাশে অনেক জিনিস থাকে যেগুলো আমাদের জানা থাকে না বা আমাদের ধারণাও থাকে না, যেগুলো এগুলা হচ্ছে ড্রিম ইউএসএমতে আসার কারণে আমি জানতে পারছি আর কি। আমার ধারণা সবারই এরকম, যদি ব্যাচে জয়েন করে, কোনোভাবে ড্রিম ইউএসএমের সাথে ইনভলভ হয়, অনেক কিছু অটোমেটিক জেনে যাবে, যেটার জন্য কোনো এফোর্টই দেওয়া লাগবে না। আর অবজারভারশিপ তো একটা মেসিভ, আমি সুযোগটা নিতে পারি নাই এখনো, বাট যারা নিতে পারতেছে, যারা ইউটিলাইজ করতে পারতেছে, এটা তো ইউএসএ তে এসে ফ্রি ক্লিনিক্যাল রোটেশন পাওয়া, এটা হচ্ছে ড্রিম ইউএসএমএল ছাড়া পসিবল না। না, অনেক ছুটাছুটি করতে হয়, অনেকের কাছে যেতে হয়, কিন্তু এটা পাইয়া তো একদম রেডি ফ্রি করে দিচ্ছেন যে আসো জাস্ট নিয়ে যাও। সবাই লাকি হয় না, আমি যেমন নিতে পারিনি এখনো, বাট নিতে যারা পারে তারা হচ্ছে কানেকশন বিল্ড করাটা অনেক হ্যাঁ, ডিফিকাল্ট অনেক আসলে। ডিফিকাল্ট। কেউ হ্যাঁ, যদি হেল্প করে আমাদের কানেকশনটা তৈরি করে দিতে, ইন্ট্রোডাকশনটা করে দিতে, ইটস হ্যাঁ, হ্যাঁ। ম্যাসিভ হেল্প। হুম, Acha, so the second half of the webinar will be moderated by Dr. Shumi. So I'll introduce you to her now. Dr. Shumi. Thank you, Dr. Reina. My name is Sumi Akhtar, and I will be your moderator for the remainder of this session. First, I would like to thank you, Dr. Tani, for taking the time to share your valuable insights with us. And your journey has been truly inspiring and also incredible. So now we'll take questions. I হুম। think is and audience can drop questions in the chat box, please. Any relevant questions about a step to CK. Meantime, I have a question that I The would audience can drop questions in the live or the chat box here, and we will address it after Dr. Tani is done. Okay, so let's continue with Dr. Tani now ওকে। for the next half. হুম। ওকে, চ্যালেঞ্জেস এন্ড সলিউশনস। এইখানে হচ্ছে আমার জন্য যেটা চ্যালেঞ্জ ছিল মোস্টলি, এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমি আগেও বলছি টাইম ম্যানেজমেন্ট, আমি টাইম ম্যানেজ করতে পারি না। কেউ যদি ইফেক্টিভলি টাইম ম্যানেজ করতে পারে, স্টেপ টু প্রিপারেশনের জন্য আমার মনে হয় 6 মাস এনাফ। কারণ এখানে হচ্ছে ভাইয়ার ক্লাসে যদি জয়েন করে তাহলে তো সব কনটেন্ট কভার হয়েই গেছে। সাথে যদি ইউয়ালটা পড়ে এর বাইরে কিছু আসলে থাকে না। এরপরে হচ্ছে ইউয়াল শেষ করতে যদি কন্টিনিউয়াস কেউ পড়তে পারে 3 থেকে 4 মাস, এরপরে হচ্ছে এনডিএমএ, সিএমএস এগুলা করে পরীক্ষা দিয়ে দেওয়া যায়। আমার যেটা মনে হয় আরকি। টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। প্লাস হচ্ছে আম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আর কোনো চ্যালেঞ্জ আসলে আমি ফেস করিনি। কারণ ভাইয়ার ব্যাচে ছিলাম, ভাইয়া সব চ্যালেঞ্জ অ্যাড্রেস করে দিছেন। আমি ওইরকম কোনো চ্যালেঞ্জ আর ফেস করি নাই। শুধু টাইম ম্যানেজমেন্ট যেটা আমার হাতে ছিল ওটা আমি পারি নাই আরকি। তারপরে হচ্ছে আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আছে যে Gmail Family স্টেপ 1 to ব্যাচ কমপ্লিট প্যাকেজ কিনা? অবশ্যই। এটা একটা কমপ্লিট প্যাকেজ। যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারে, আমার মনে হয় ওর নিজে থেকে কোনো কিছু নিয়ে আর পেরেশানি করা লাগবে না যে আমি কি করব, কই যাব, এখন আমার কি করা উচিত বা ঠিকমতো করতেছি কিনা। এই বেসগুলাতে থাকলে বা কন্টিনিউ যদি করে শেষ পর্যন্ত, অটোমেটিক সব হয়ে যাবে সময় মতো, ইভেন সময়ের আগেও। একদম স্টেপস প্রিপারেশন থেকে শুরু করে রেসিডেন্সি অ্যাপ্লিকেশন পর্যন্ত আমার মনে হয় আরকি। আর হচ্ছে এক্সাম ডে এক্সপেরিয়েন্স। আচ্ছা, এক্সাম ডে এক্সপেরিয়েন্স।
এটা হচ্ছে অনেকের অনেক রকম ইয়ে থাকে, এক্সাম ডে বলো আর অ্যারাউন্ড এক্সাম বলো। অ্যারাউন্ড এক্সামের সময়টাতে আমার তেমন কোনো বিশেষ ইয়ে নাই, মানে আমি পরীক্ষা দিছি অগাস্ট 9, ওই সময় হচ্ছে এর আগের থেকে হচ্ছে জুলাইয়ের এন্ড থেকে আমাদের দেশে কি হয়েছে সবাই জানে। তো আমি হচ্ছে ওই দিকে ফোকাস ছিলাম, আমি দিন রাত ওইদিকে চোখ দিয়ে, রাতে ঘুম নাই, দেশের আপডেট নিচ্ছি, দিনের বেলা পেরেশানি করতেছি কি হচ্ছে কি হচ্ছে। তো পড়াশোনাটা আসলেই হয় নাই আর কি। একটা দুইটা ডিভাইন অডিও শুনতেছিলাম আর দেশের খবর নিচ্ছিলাম, ওইরকম চলতেছিল আমার পরীক্ষার আগ পর্যন্ত। 5 তারিখের পরে হচ্ছে সবকিছু ঠিকঠাক হইলো, তারপরে তো 2 দিন গেল হচ্ছে আনস্টেবল অবস্থা এগুলো। তারপরে হচ্ছে পরীক্ষার 2 দিন আগে মনে হলো আচ্ছা ঠিক আছে, দেশের দিকে সব ঠিক হয়েছে। তারপরে আমি অসুস্থ হয়ে পড়লাম পরীক্ষার আগের দিন থেকে। তো আমার আসলে পরীক্ষার আগের প্রিপারেশন, যে আগের যে টাইমটা, ওইটা আসলে ইউটিলাইজ করা হয় নাই আমার। বাট আমার স্টাডি পার্টনার এই ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করছে। ও হচ্ছে পরীক্ষার আগের দিন, তার আগের দিন আমাকে ফোন করে করে যেমন স্ক্রিনিং, তারপরে হচ্ছে গাইডলাইন্স বা নতুন স্ট্র্যাটেজি যেগুলো, ওগুলো হচ্ছে আমাকে ফোন করে করে বলে দিচ্ছে এটা 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 এটা। তো ওইগুলোর জন্য আমাকে খুঁজে খুঁজে আর পড়া লাগে নাই। ও বলে দিচ্ছে, আমার জন্য এটা অনেক অনেক বেনিফিটিং ছিল আর কি, অনেক বেনিফিশিয়াল ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সাম ডেতে আমি যেহেতু শিখছিলাম, আমি ধরে নিয়েছিলাম আচ্ছা আমি আর কি করব, দেখি মাথা ঠিক রেখে পরীক্ষাটা দিতে পারি কিনা ঠিক মতো। সকালবেলা ওষুধ টষুধ খেয়ে গেছি, পরীক্ষা মানে আমি কোনো স্ট্রেস নেই নাই আর কি, যে আমি পড়াশোনা করে নাই, যা হবে হবে ইনশাল্লাহ। পড়াশোনা তো আমি মোটামুটি সব কন্টেন্ট কাভার করছি, যতটা আমার হাতে ছিল করছি। শেষ মুহূর্তে আমি ওইভাবে প্রিপারেশনটা নিতে পারি নাই, এটা হয়তো আল্লাহর হুকুম ছিল, কিছু করার নেই। ওইটা ভেবে যে আমি পারি নাই কি হবে, ওই স্ট্রেসটা আমি নেই নেই। প্লাস হচ্ছে সবাই বলে যে কোয়েশ্চেনের স্টেমগুলো অনেক বড় হয়, টাইম ম্যানেজ হয় না, ওই স্ট্রেসটাও আমি নিয়ে নিই। কারণ যেটা আমার হাতে নেই ওইটা নিয়ে আমি তো স্ট্রেস নিয়ে লাভ নেই, কি করবো এটা করে। তো আমি কোনো স্ট্রেস নিই নেই আর কি পরীক্ষার দিনের জন্য। আমি কি করছি, ফার্স্ট ব্লক দেওয়ার পরে হচ্ছে আমার একটু জাস্ট সিস্টেমের সাথে একটু অ্যাডজাস্ট হতে মনে হচ্ছিল, আমার সমস্যা হচ্ছে, মানে আমি ফোকাস পারতেছিলাম না দিতে। তো আমি তখন একটা ব্রেক নিয়ে নিছি, মোটামুটি 10 মিনিটের মতো একটা ব্রেক নিছি। ব্রেক নিয়ে একটু হাঁটাহাঁটি করছি, বাসায় কল দিছি, বাচ্চার সাথে কথা বলছি, এরপরে আবার ব্যাক করছি আর কি। তো ব্যাক করে হচ্ছে আরো 2টা ব্লক দিছি, 2টা ব্লক দিয়ে মাঝখানে হচ্ছে 5 মিনিটের মতো গ্যাপ নিছি। রুম থেকে বের হয়ে নেই, তখন আমি রুমেই ছিলাম, এমনি জাস্ট বসেছিলাম। তারপরে হচ্ছে 2 নাম্বার 3 নাম্বার ব্লকের পরে আমি আবার ব্রেক নিছি, এরকম একটু স্ন্যাক্স নিছি, হাঁটাহাঁটি করছি, এগুলা করছি, এগুলা করে করে হচ্ছে 5টা ব্লক পর্যন্ত মোটামুটি আমি রিল্যাক্স মানে করে ফেলতে পারছি, সমস্যা হয় নাই। 5 নাম্বার ব্লকের শেষের দিকে এসে আমার মনে হচ্ছিল যে আমি আর পারতেছিলাম না, মানে পারতেছিলাম না বলতে মেন্টালি না, ফিজিক্যালি আমি পারতেছিলাম না বসে থাকতে। তো তখন আমি কি করলাম, আমি বের হয়ে আসলাম, মনে হয় 10 থেকে 12 মিনিটের মতো একটা লম্বা ব্রেক নিলাম। তখন অজু-টজু করে গেলাম রুমে, গিয়ে নামাজ পড়ে আবার স্টার্ট করলাম আর কি। রুমে বসে আমি নামাজ পড়ছি, জোহরের নামাজটা পড়ে আবার স্টার্ট করলাম। একসাথে আমি তখন 3টা ব্লকই দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল আমি আর পারতেছিলাম না বসে থাকতে। তো একসাথে 3টা ব্লক শেষ করে চলে আসছি, বাট আমি কোনো স্ট্রেস নিই নাই যে আমি কি করব, পারতেছি না, কোয়েশ্চেন ধরতে পারতেছি না, অথবা হচ্ছে কি না হচ্ছে, ভুল হচ্ছে কিনা, এগুলো কোনো স্ট্রেস নিই নাই। যার সামনে আসছে পড়ে খুব ঠান্ডা মাথায় আমি কোয়েশ্চেনগুলো পড়ছি, এবং টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমার কোনো সমস্যা হয় নাই আসলে। একটা ব্লকে শুধু আমি জাস্ট 15 সেকেন্ডের মতো ছিল, আর একটা ব্লক হচ্ছে আমি লাস্টের কোয়েশ্চেনটা আমি সাবমিট করতে পারি না, আনসার করেছি, সাবমিট করতে পারি নাই, শেষ হয়ে গেছে টাইম। ওই 2টা ব্লকে আমার শুধু ইয়ে হয়েছে, বাট বাকিগুলোতে আমার কোনো সমস্যা হয় নাই। অনেক সময় 4 মিনিট 5 মিনিট এরকম সময় ছিল আমার ব্লক এন্ডিং এর আগে। তো টাইম ম্যানেজ হয় না, এটা নিয়ে আমার মনে হয় কেউ প্যানিক করার কিছু নাই আর কি, এটা হয়ে যাবে যদি তুমি কনফিডেন্ট থাকো, এবং যে সময় দেয় ওই সময়টাতে আসলে কোয়েশ্চেনগুলো পড়ে ফেলা যায়। অনেকগুলো হচ্ছে অতিরিক্ত লম্বা স্টেম থাকে, ওগুলো দেখলেই বোঝা যায় ওগুলো পুরোটা পড়া লাগে না আসলে। ওগুলো হচ্ছে 1-2 লাইন পড়ে একদম ক্লিয়ার ক্লু থাকে, ওগুলো আনসার করে ফেলা যায় 1-2 লাইন পড়েই। ওইটাতে আরো কম সময় লাগে আমার মনে হয়েছে আর কি। তো এটা হচ্ছে এক্সাম ডের এক্সপেরিয়েন্স। পরীক্ষা থেকে বের হয়ে এজ ইউজুয়াল কোনো ফিলিংস নেই, কি হয়েছে না হয়েছে, পরীক্ষা শেষ হয়েছে, এটা ছিল অনেক বড় পাওয়া, অনেক হ্যাপি ছিলাম যে আচ্ছা ঠিক আছে পরীক্ষা এক্সাম শেষ হয়েছে, বাট সেই সাথে টায়ার্ড ছিলাম। তো আর কি, এই তো এক্সাম ডে পরে হচ্ছে রেজাল্ট তো আসলে 2 সপ্তাহ পরে। এই 2 সপ্তাহ আমি কিছু করি নাই আসলে। পরীক্ষা নিয়ে যে সবাই প্যানিক করে যে কি হয়েছে কি হবে, ইনকারেক্ট কাউন্ট করে, আমি এটা করি নাই। আমি কোনো কোয়েশ্চেনই কাউন্ট করি নাই যে কি হয়েছে না হয়েছে, এই আর কি। আর Okay. পরে কি So exam day, like what are the snacks or what are the food we can take in the exam day? Like I want to ask that question. Oh, okay.
ফুড আসলে আমি Need a loss of এমনিতেও strength and energy, stamina. We need to maintain that throughout the হুম, exam. হুম, Like it's 9 hours, so হ্যাঁ, হ্যাঁ, ইটস টায়ারিং, হ্যাঁ। আমি যেটা নিয়েছিলাম চকলেটস, কিছু মিক্সড নাটস, তারপরে হচ্ছে আর কি নিছি? ও আর অল্প একটু রাইস আর চিকেন নিছিলাম যে আমরা যেহেতু সবসময় ভাত টাইপের খাবার খেয়ে অভ্যস্ত। কিন্তু আমি আসলে খাই নাই এক্সামের সময় এটা। ১-২ বাইট খাইছি রাইসটা, আর ১ পিস চিকেন খাইছি, স্মল বাইট আরকি। আর বেশিরভাগ সময় আমি চকলেট আর নাটসই খাইছি। তো আমার খিদা লাগে নাই। প্লাস হচ্ছে আমি ছিলাম। আমি টায়ার্ডও ফিল করি নাই আরকি। মানে ঘুম ধরে আসছে, টায়ার্ড লাগতেছে ওটা আমি ফিল করি নাই। প্লাস হচ্ছে কফি নিয়ে গেছিলাম সাথে। আমার গ্যাস্ট্রাইটিস ছিল তো আমি কফিটা আসলে ওইভাবে খাইতে পারি নাই আরকি। ১ সিপ সকালে খেয়েছিলাম ওটার জন্য আমার বার্নিং হচ্ছিল পুরাটা দিন। তো আরকি যারা কফি খাইতে পারে তাদের জন্য হয়তো এটা প্লাস পয়েন্ট। কফি নিতে পারে, চকলেট নিতে পারে, নাটস, ফ্রুটস এগুলো আমার মনে হয় এনার্জি দেয় প্লাস হচ্ছে টায়ার্ড করে না। পেট ভরে ভাত খাওয়ার পরে হচ্ছে টায়ার্ড লাগে। That's তো right. আমার মনে হয় এটা কোনো বিগ ডিল না যে ভাত না খেলে পরীক্ষা দেওয়া যাবে না, ইয়ে না। এরকম কিছু আমার লাগে না এটা। আমার মনে হয় না এরকম কিছু। নাটস আর চকলেটসই এনাফ ছিল। Okay. We have another question. হু, হু। Abstract and drug-related questions. How did you approach? আ ওকে, অ্যাবস্ট্রাকশন ড্রাগ রিলেটেড কোয়েশ্চেন আসলে খুব বেশি নাই। ইওয়ার্ল্ড এ যে কয়টা কোয়েশ্চেন ছিল ওইগুলা পড়ছিলাম। আর হচ্ছে রেন্ডি নেইলের ২ টা ভিডিও ছিল। ওইখান থেকে আমি স্ট্র্যাটেজি গুলা দেখছিলাম যে কিভাবে সলভ করব কোয়েশ্চেন গুলা। তো আমি ওইটাই ফলো করছি পরীক্ষার হলে। আমি জানি না আমার আনসার গুলো হয়েছে কিনা। একটা আমার কাছে একটু টাফ মনে হয়েছে। বাট আরেকটাও আমার মনে হয় আমার হয়েছে আরকি। মানে ইজি লাগছিল আমার কাছে। ওইখানে হচ্ছে আমি কোয়েশ্চেন কি চাইছে ১ম এ ওইটা পড়ছি। তারপর হচ্ছে কোয়েশ্চেন ৩ টা কোয়েশ্চেন থাকে তো ৩ টা কোয়েশ্চেন আগে দেখছি। তারপর হচ্ছে ওই রিলেটেড যে ইনফরমেশনটা আমার কাছে মনে হয়েছে আমি জাস্ট ওইটাই পড়ছি। পুরা অ্যাবস্ট্রাক্ট পুরা এটা আমি পড়ি নাই। আমার কাছে জাস্ট রিলেভেন্ট পোরশনটা আমি পড়ছি। ওইটা পড়ে আমি আনসার করছি। Okay. হুম, Just I want to share my experience. Like during exam, I হুম, হুম। first did all the simple question first. I kept the track at the end. So this is one of the strategies I followed. Just want to share with ওকে। yeah, হ্যাঁ, আমিও এটা করছি। বাকি কোয়েশ্চেন গুলো আগে আনসার করছি। একদম শেষে ব্লকের একদম এন্ডে গিয়ে ড্রাগ যেটা করছি। because it takes হ্যাঁ, time, right? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টাইম নেয় প্লাস হচ্ছে মাথার ভেতরে একটা প্রেশার থাকে যে এটাকে আমি পারবো কিনা এটা তো অনেক কম এক্সপোজড হই আমরা এই ধরনের কোয়েশ্চেন গুলোতে। তো একদম শেষে করলে হয় কি ওই স্ট্রেসটা কাজ করে না প্লাস হচ্ছে অনেক সময় যেহেতু বেঁচে যায় তখন টাইম নিয়েও একটা মানে যে তাড়াহুড়া থাকে না যে টাইম চলে যাচ্ছে, টাইম চলে যাচ্ছে। আমি তো দেখতেছি আমার আরো ১০ মিনিটের মতো আছে বা ৫ মিনিটের মতো আছে। এই টাইমটা এই কোয়েশ্চেন এর জন্য এনাফ বা মোর দ্যান এনাফ। তো ২ টা স্ট্রেসই আসলে কভার হয়ে যায় একদম শেষে এই কোয়েশ্চেন গুলা করলে। There is another question. হু, হু। What about ethics and biostatics and psychiatry questions? How did you approach those questions? ওকে। সাইকিয়াট্রিক কোয়েশ্চেন হচ্ছে আমি বিএনবি ভিডিও স্টেপ 1 এর জন্য দেখছিলাম। স্টেপ 1 যেহেতু আমি সব ভিডিও দেখছি তো বিএনবির সাইকিয়াট্রিটা বিএনবি থেকে দেখছিলাম। ওইখান থেকে আমার বেসিকটা ছিল। প্লাস হচ্ছে ইওয়ালটা আমি আসলে সাইকিয়াট্রিক করিনি। আমার মানে আমি জানি না আমি মোটিভেশনটা ফিল করি যে আমি এর জন্য টাইম দেওয়া উচিত। আরো অনেক ইম্পোর্টেন্ট টপিক ছিল। তো আমি কি করছি আমি আবার বিএনপি ভিডিওগুলা দেখছি। আর হচ্ছে সিএমএস এর ৩ টা হ্যাঁ, লাস্টের ৩ টা সিএমএস আমি করছি সাইকিয়াট্রির জন্য। তো সিএমএস গুলা করার জন্য আমার মনে হয়েছে যে কোয়েশ্চেন প্যাটার্ন এগুলো আমার কভার হয়ে গেছে। তো সিএমএস আর বিএনবি ভিডিও এই ২ টাই আমার জন্য কাজ করছে আরকি। আমি And যখন এনবিএম করতেছিলাম তখন দেখছি যে আমার এভারেজ কখনো হাইয়ার আসছে, কখনো হচ্ছে এভারেজ আসছে। এবং আমার পরীক্ষায় সবকটা ইয়েতেই সবকটা সেকশনে আমার হচ্ছে এভারেজ আসছে। তো আমার মনে হয় সিএমএসটা আমার জন্য কভার দিছে আরকি সাইকিয়াট্রি। okay. And what are ethics and biostatics? What did আচ্ছা, you follow? এথিক্স এথিক্স কোয়েশ্চন আমি ভাইয়ার ক্লাস করছি। Mhm. এটা হচ্ছে আমার প্রাইমারি রিসোর্স। তারপরে হচ্ছে এথিক্স এর কিছু ভিডিও দেখছি। আ ভিডিও বলতে রেন্ডি নীলের দেখছি ১ টা বা ২ টা। আর হচ্ছে পডকাস্ট, ডিভাইনের পডকাস্ট ছিল এথিক্স রিলেটেড কয়েকটা। ওখান থেকে মনে হয় ৪-৫ টা পডকাস্ট আমি শুনছি। এই হচ্ছে আমার এথিক্স। এথিক্স নিয়ে আমি আসলে আমার একটা এথিক্স নিয়ে কাজ করছে আমার ভিতরে যেটা সেটা হচ্ছে আমার মনে হচ্ছে এথিক্স এর কোয়েশ্চেন আমি প্রিপারেশন নিতে পারব না। কারণ এগুলো হচ্ছে পুরা একদম সিস্টেম ভেতরে গিয়ে কি হবে না হবে এগুলা প্রিপারেশন আমি কি করব?
কোন টপিক বাদ দেবো, কোন টপিক পড়বো, এখানে তো কোনো সিলেক্টেড কিছু নাই। তো এটার জন্য আমি আসলে টাইম নষ্ট করিনি আরকি। আমার মনে হয় আমি যেহেতু টাইম ম্যানেজ করতে পারতেছিলাম, তো আমার মনে হয়েছে এদেশের জন্য প্রিপারেশন আমি নিতে পারবো না, ওটার জন্য প্রিপারেশন নিয়ে লাভ নাই। আমার জন্য আরকি, সবার জন্য না। সবাই তো অ্যাম্বুস পড়তে বলে, আরো কি ম্যাটেরিয়াল পড়তে বলে, হাই yield এগুলো পড়তে বলে। তো আমি আসলে অ্যাম্বুস তো আমি জানি না, আমি ওটা দেখি নাই। তো আমি কি বলবো, আমি বেসিক্যালি এথিক্সের তেমন কোনো প্রিপারেশন নেই নাই। আর বায়োস্ট্যাট হচ্ছে আমি ভাইয়ার ক্লাস তো করছি, ফার্স্ট এইড পড়ছিলাম স্টেপ 1 এর জন্য, ওইটা আমি আবার রিভিউ করছি। কারণ আমার মনে হয়েছে স্টেপ 1 এর ফার্স্ট এইডে যে বায়োস্ট্যাটগুলো আছে, ওগুলা পড়লে একদম বেসিক মোটামুটি কাভার হয়ে যায়। এরপরে হচ্ছে জাস্ট একটু প্রত্যেকটা টপিকের একটা এক্সটেনশন লাগে। ওই এক্সটেনশনটা হচ্ছে ইউভাল থেকে কাভার হয়, ভাইয়ার লেকচার নোট থেকে কাভার হয়। তো ওইগুলাই বায়োস্ট্যাটের জন্য পড়ছি। ও হ্যাঁ, আর ডিভাইনের একটা ইয়ে ছিল বায়োস্ট্যাটের, 143 সম্ভবত ইয়েটা পডকাস্টটা, ওইটা আমি শুনছি। ওইটা একদম আমাকে কি করছে, একদম পুরা শুরু থেকে শেষ পর্যন্ত রিভিউ করে দিছে কাইন্ড অফ। যে একদম বায়োস্ট্যাট, ওইটাই আমার একদম লাস্ট মুহূর্তে বায়োস্ট্যাট ছিল। মানে ২-৩ সপ্তাহ আগে মনে হয় আমি এই পডকাস্টটা শুনছি। তো ওইটা পরে আমি আর বায়োস্ট্যাট পড়ি নাই কিছু। ওইটাই ছিল লাস্ট। So your primary source was a bias note. Then after হুম। that you did the Devin নোট আসলে podcast. আমি পড়ি নাই। ভাইয়ার ক্লাসগুলো আমি অ্যাক্টিভলি করছিলাম। স্টেপ 1 এর প্লাস স্টেপ 2 র। স্টেপ 1 এর ক্লাসগুলা ২ টাতে আমি অ্যাক্টিভ ছিলাম, লাইভ ছিলাম। আর বাকিগুলো আমি অফলাইন দেখছি আরকি। তো ভাইয়ার ক্লাসগুলো ছিল, আর পরে হচ্ছে পডকাস্ট। এটাই মেইন। আর স্টেপ 1 এ আমি রেন্ডিনিলের ভিডিও দেখছিলাম, যেগুলা প্ল্যান ছিল আমার স্টেপ 2 তে দেখব। শেষের দিকে এসে দেখব। কিন্তু শেষের দিকে এসে যেহেতু আমার পড়াশোনা হয় নাই, তো আমি ওগুলা পারি নাই আরকি রেন্ডিনিলের ভিডিওগুলা দেখতে। এটাই। And another question I have, like, have you হুম। used Emboss High Yield 200? নো, নো। আমি আমি ট্রাই করছি আমার কনটেন্ট, আমার রিসোর্স যত কম হয়। কারণ বেশি রিসোর্স হলে আমার মনে হয় আমি একটু অগোছালো হয়ে যাই। কোনটা থেকে কি পড়বো, কই খুঁজবো এরকম। তো আমি ট্রাই করছি আমার রিসোর্স যেন একদম কম হয় এবং এর মধ্যে যেন আমি থাকি। যেটা জানবো আমি প্রপারলি জানবো। কিন্তু অল্প, অল্প করে সবকিছু থেকে নিয়ে আমি ওইভাবে আসলে পারি না কোপ আপ করতে। তো আমার জন্য কম রিসোর্স, বাট আমি ইন ডেপথ জানবো যেটা জানবো। ওইটা হচ্ছে আমার ইয়ে আরকি, আমার থিওরি বা বলো, আমার টিপস বলো বা যাই বলো। মানে আমি এটাই করি। যেকোনো কিছু যখন যেখান থেকে জানি, ওইখান থেকে একদম প্রপারলি জানার চেষ্টা করি। Okay. So I have one question from myself. হুম, Like, হুম। how many percentage do we need to get in NBME to know that we are ready to give the exam? আ আমি তো পার্সেন্টেজ বলতে পারব না। বাট আমার এমবিএম কোয়েশ্চেন গুলাতে অ্যারাউন্ড 250 আসতেছিল। কোনটাতে কম, কোনটাতে একটু বেশি, এরকম আরকি। Okay. এরকমই ছিল। যেহেতু আমার কনসিস্টেন্ট ছিল অ্যারাউন্ড 250, তো আমার মনে হয়েছিল এটাই আমার জন্য বেসলাইন। আমি এর থেকে উপরে যাইতে পারব না। এর থেকে নিচে যেন না যায়, ওই চেষ্টাটা করছি আরকি। এটাই। ড্রপ করে নাই। এমবিএতে আমার লোয়েস্ট স্কোর যেটা ছিল ওইটাই আসছে পরীক্ষায়। ড্রপ করে নাই, এটাই আমি হ্যাপি। Okay. So we have another question. Can you please tell me about ECFMG registration? Is the 2024 last year for BD doctors for USMLE? আ এই ব্যাপারটাতে আমার কনসেপ্ট আসলে ক্লিয়ার না। আমি ড্রিমস মিলে যে পোস্টগুলো আছে ওগুলো একটু, একটু দেখছি। আমার মনে হয় ড্রিমস মিলে পোস্টগুলো দেখলে ভালো জানতে পারবে। আর প্লাস হচ্ছে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমার মনে হয় এক্সপার্ট কাউকে জিজ্ঞেস করাই ভালো। কারণ Yeah. যেহেতু আমার ওইদিকে ফোকাস খুব বেশি নাই, আমি ওইটা নিয়ে খুব বেশি আসলে ঘাটাঘাটি করি নাই। I think about this question, you can follow our page Dream USMLE. হুম, হুম, হুম। Yeah, আমার our মনে হয় page. এটাই ভালো হবে। Yeah. And we can write the comment on the chat box later after the session. Okay. I think we don't have any more questions so far. And, Dr. Reina, do you have any more questions to ask? There's no more questions in the chat box. There's no more questions in the chat box. I'm not seeing any. So we can start concluding the session. So I want to ask Tanya আপু, so overall আপনার কি মনে হয় যে ফাইনাল রিমার্কস আর কি আপনার এই জার্নিটা?
অনেক আচ্ছা আপস অ্যান্ড ডাউনস ছিল, অনেক এক্সামের ডে পর্যন্ত অনেক হ্যাঁ এরকম ছিল, শারীরিক, মানসিক। হ্যাঁ। তো তাও ওভারঅল আপনার কাছে কি মনে হয় ফাইনাল? আচ্ছা একদম শুরু থেকে শুরু করি। কেউ যদি ইউএসএমএল দিতে চায়, কেউ যদি নিজের মন থেকে ফিল করে যে আমি এটা করব, তাহলে করে ফেলা উচিত। আশেপাশে কে কি বলতেছে না বলতেছে, এটা কঠিন, এটা পারবা না, এটা কেউ পারে না, ইউএসএ তে কোনো ডাক্তারে সে ডাক্তারি করে না, নার্সিং করো, এটা করো, এটা করো, এরকম কোনো কথা শুনবা না। আমি এখনো ম্যাচ করি নাই, রেসিডেন্সি এপ্লাইও করি নাই। বাট আমার যেটা মনে হয় যে নেগেটিভ মানুষের কথাবার্তা শুনলে আসলে নিজের ভেতরে একটা কনফিউশন ক্রিয়েট হয় যে আমি কি আসলেই পারবো? ইউএসএমএলটা আসলে কি? ইউএসএমএলটা আসলে আমার ভেতরে যে ১ম থেকে আমার ভেতরে যেটা কাজ করেছে, ইউএসএমএলটা আসলে কি? সবাই এরকম ডিমোটিভেট কেন করতেছে? এটা কি আসলে জিনিসটা? মানে আমি ওই সাহসটাই পাই না যে এটা কি? মানে কি করব? কন্টিনিউ করব কি করব না? তো আমার যেহেতু এই কনফিউশন ছিল, আমার স্টার্ট করতে অনেক দেরি হয়েছে। তো কেউ যদি মনে করে যে ইউএসএমএল করবা, ইউএসএ তে আসবা, জাস্ট গো ফর ইট। এটা নিয়ে কোনো হেজিটেশন রাইখো না। এটা আমাদের বাংলাদেশে যেরকম আমরা পড়াশোনা করি, ঐরকমই একটা পড়াশোনা এবং এটা অনেক গোছানো একটা সিস্টেম, অনেক কনসাইজ এবং আমার মনে হয় পড়াশোনা যারা করতে পারে তাদের জন্য এটা কোনো সমস্যাই না। ইউএসএমএল আর কি মেডিকেল নলেজে তো এগুলো আমরা সবই পড়ে আসছি। জাস্ট একটু ডিটেইল এবং একটু অর্গানাইজড ওয়েতে এখানে পড়াশোনা করতে হয়। আমার যেটা মনে হয়েছে আরকি। এমন কিছু না যে যেটা আকাশ থেকে এনে দিছে বা অন্য গ্রহ থেকে এনে দিছে, আমরা জীবনে শুনি নাই। এরকম কিছু না। কেউ যদি ইউএসএমএল করতে চাও, কন্টিনিউ করো। শুরু করো। এবং যত আর্লি শুরু করবা ততই ভালো হবে। Right. I think this answers the question of Nusrat Jahan. She asked, I have done MBBS in 2004. Is it worth for me to start this journey? 2004 Yeah, I think it's আহ have answered. হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ইউএসএমএল মানে নিজের মন থেকে যদি পজিটিভ ইয়ে থাকে যে আমি এটা করতে চাই তাহলে করে ফেলা উচিত। কে কি বললো না বললো এটা শুনে আসলে লাভ নেই। আমার জার্নিটা আমি জানি। আমি কি করতে পারবো এটা আমি জানি। আমার ভিতরে কতটা কারেজ আছে আমি এটা জানি। অন্য কেউ তো আমাকে জানে না যে আমি কতটা এফোর্ট দিতে পারবো বা আমি কোন কাজটা কতটা ইফেক্টিভলি করতে পারবো। আমার নলেজ এটা আমার। অন্য কেউ আমাকে বলে দিতে পারবে না যে আমি এটা পারবো, এটা পারবো না। এখনো আমাকে মানুষজন বলে এটা পারবা না। স্টিল নাও আমি স্টেপ 2 পাস করে গেছি। ইভেন স্টেপ 2 দেওয়ার ৩-৪ দিন আগেও আমাকে একজন বলছে, আমাকে ডিরেক্ট বলে নাই। আমার হাসব্যান্ডকে বলছে, "এটা অনেক টাফ, এটা উনি পারবে না।" তো এগুলো শুনে আসলে লাভ নেই। পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে কেউ যদি আমাকে এসে আমি শুনতেছি, ও কথা বলতেছে, আমি শুনতেছি পাশ থেকে যেরকম বলছে যে, "এটা পারবে না, এটা অনেক টাফ।" তো এগুলো শুনে আসলে লাভ নাই। তুমি যেটা করতে চাও তুমি সেটাই করবা। মানে কারো যদি মনে হয় আমি ইউএসএমএল করতে চাই, করে ফেলা উচিত। এটা এমন কিছু না যে আমি পারব না। পারব না বলতে কিছু নাই। পড়লে সবই পারা যায়। মেডিকেল এমবিবিএস পাস করতে পারছি আমরা। ইউএসএমএল কেন পারব না? সেম নলেজই তো। জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে পড়বো। জাস্ট একটু ইন ডেপথ জানবো, একটু অর্গানাইজড ওয়েতে পড়বো। দ্যাটস ইট। এমবিবিএস এ আমরা একটু হেফাজত পড়াশোনা করি, সবই পড়াশোনা করি। আর এখানে হচ্ছে একটু স্টেপ বাই স্টেপ আমাদেরকে বলে দিছে এই স্টেপে এতটুকু, ওই স্টেপে অতটুকু। এইটাই তো। আমার মনে হয় এটা সবারই করা উচিত যদি কারো ইচ্ছা থাকে। এটা চিন্তা করা উচিত না যে আমি পারবো কি পারবো না। সবাই বলতেছে এটা কঠিন, এটা কি আসলেই কঠিন? তুমি জাম্প করো এটা দিয়ে তারপরে দেখো তুমি এখান থেকে উঠতে পারো কিনা। কারণ That's right. যে রোড দিয়ে তুমি হাঁটো নাই সেই রোড কিরকম সেটা তো তুমি বলতে পারবা না। অন্যের কাছে এটা কঠিন লাগতে পারে। যে ড্রাইভিং জানে না তার কাছে ড্রাইভিং কঠিন। যে ড্রাইভিং জানে সে হাইওয়েতে বললো আর যেকোনো অলি-গলি বলো সবখানে ড্রাইভ করতে পারে। তো তুমি যদি মনে করো তুমি পারবা, তুমি পারবা। অবশ্যই পারবা। ব্যাপারটা জানতে চাচ্ছেন নাকি? 2004 এ না? জি। আচ্ছা অনেকে আপু না ভাইয়া যেই হন। আপু, আপু বলবেন। আ আচ্ছা আপু। আপু আমি আমি একজন ওল্ড গ্র্যাজুয়েট। আ আ আমি জানি না আসলে এই জার্নিটা আমার জন্য কেমন হবে। আমি এখনো রেসিডেন্সি এপ্লাই করি নাই। এই বছর করব ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে। সবাই যেমন অনেকেই লাস্ট ইয়ার আমি তো দেখলাম অনেক ওল্ড গ্র্যাজুয়েট মানে ম্যাচ করছেন। তো আমার মনে হয় এটা এখন আর এটা কোনো সমস্যা না। আগে আমরা ওইরকম দেখতাম না যে ওল্ড গ্র্যাজুয়েটরা ম্যাচ করতেছে। বাট রিসেন্ট কয়েক ইয়ার্স এ তো আমরা দেখতেছি ম্যাচ করতেছেন। আমার মনে হয় এটা মানে আমি যদি ফিল করি আমি করতে পারব তাহলে আমার ইয়ার অফ গ্র্যাজুয়েশন যাই হোক করা উচিত। ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স, রিসার্চ এগুলোর সুযোগ তো আছেই। এগুলোর জন্য ফুলি প্রিপেয়ার্ড হয়ে তারপরে এপ্লাই করলে আমার মনে হয় এটা পসিবল। Okay, I have another question. It says,
রেসিডেন্সি ম্যাথ ছাড়া কি কোনো স্টেটে ইউএসএমএলই পাস করে কাজ করা পসিবল? এইটা অনেকগুলো স্টেটই দিছে, তো দেখলাম আমিও পোস্টে দেখছি বিভিন্ন জায়গায়। তো ইউএসএমএল স্টেপসগুলো ক্লিয়ার করে একটা ওরা লাইসেন্স দেয়, আমি যতদূর জানি কয়েকটা সিলেক্টেড স্টেটে, তো এটা পসিবল। বাট আমার মনে হয় রেসিডেন্সি যখন শেষ, ইউএসএমএল যখন স্টেপসগুলো ক্লিয়ার করে ফেলছি, তাহলে আমি রেসিডেন্সি কেন করব না? Right. Okay. So, do you have any final advice for whoever preparing CK exam? Any tips, advice, আচ্ছা final, simple tips and advice? আচ্ছা, এখানে 2 ধরনের গ্রুপ হতে পারে। কেউ হচ্ছে ফুল টাইম স্টুডেন্ট, কেউ হচ্ছে পার্ট টাইম স্টুডেন্ট। আমার মনে হয় বুঝতেছে কি পার্ট টাইম স্টুডেন্ট। পার্ট টাইম স্টুডেন্ট হচ্ছে আদার রেসপন্সিবিলিটিস শেষ করার পরে হচ্ছে যদি টাইম ম্যানেজ করা যায় তাহলে নিজের জন্য, পড়াশোনার জন্য। তো ফুল টাইম স্টুডেন্ট যারা, তাদের জন্য তো লেগে থাকো, পড়াশোনা শেষ করে ফেলো ৩-৪ মাসের মধ্যে, পরীক্ষা দিয়ে দাও। পরীক্ষা দেওয়ার আগে সিএমএ, এনবিএমই এগুলা করে নিজেকে মানে নিজেকে প্রিপেয়ার করে দিয়ে দাও পরীক্ষা। আর পার্ট টাইম যারা, তাদের হতাশার কিছু নাই। আপস অ্যান্ড ডাউনস আমার অনেক ছিল। আমি যদি পারি, মানে এত লম্বা গ্যাপ আমার মনে হয় না পড়াশোনার মাঝখানে কেউ নেয়। মানে আমার দেখা যেত ২-৩ সপ্তাহ পড়ার পরেই হচ্ছে একটা লম্বা গ্যাপ আসতো, ২-৩ সপ্তাহ গ্যাপ অথবা ১ মাসের গ্যাপ। যে বললাম আমার ২ মাসের গ্যাপ, লাস্ট ইয়ার এরকম হয়েছে আমার ৩-৪ মাসের মতো গ্যাপ ছিল, আমি একদম পড়তে পারিনি। তো এরকম এত লম্বা গ্যাপ দেওয়ার কারণে হচ্ছে আমার জন্য অনেক টাফ ছিল, বাট আমি ব্রেক করতে পারছি। তো আমার মনে হয় যারা পার্ট টাইম স্টুডেন্ট আমার মতো, তাদের জন্য হচ্ছে হতাশ হওয়ার কিছু নাই যে আমি পারতেছি না, দিনে ৪০টা কোয়েশ্চেন পারতেছি না, দিনে ৮০টা কোয়েশ্চেন পারতেছি না, এটা কোনো ম্যাটার না। আমি কখনো করিনি ৪০টা ৮০টা কোয়েশ্চেন, আমি পারিনি। মনে হয় আমি ২ দিন মাত্র ৪০টা কোয়েশ্চেন টাচ করতে পারছিলাম। সেদিন হচ্ছে আমি সকাল থেকে রাত পর্যন্ত আমার ল্যাপটপটা অন ছিল, এই জন্য আমি পারছিলাম। তো এটা আসলে পসিবল না, এজ এ মম, এজ এ হাউসওয়াইফ, এগুলো আসলে পসিবল না, রিয়েলিস্টিক না আমার মনে হয় আর কি। তো আমি যেহেতু পারছি অনেকগুলা গ্যাপসের পরেও, ইনশাল্লাহ এটা পসিবল, হতাশ হওয়ার কিছু নাই যে আমি পারতেছি না। ঠিক আছে না, একেকজনের স্ট্র্যাটেজি একেক রকম। কেউ দিনে ৪টা ৫টা ব্লক করে অভ্যস্ত, তার জন্য ওইটাই ফিট। আমি হচ্ছে ২ দিনে ১টা ব্লক করে অভ্যস্ত, আমার জন্য ওইটাই পারফেক্ট। Okay. হ্যাঁ। So we don't have any more questions so far. I think we can wrap up the webinar now. হুম। So as we wrap up this insightful webinar, I would like to extend our sincere gratitude to Dr. Tani for sharing her journey and invaluable lessons she gained along the way. And her story highlights the critical role that dedication, smart strategies, and a solid support system play in achieving success on USMLE Step 2 CK exam. We also want to recognize the incredible contribution of Dream USMLE in this journey. হুম হুম। Their tailored programs, expert guidance, and supportive community have helped countless students like Dr. Tani excel in their USMLE exam and confidently advance toward their residency goals. Trium USMLE commitment to support students through every step of their journey from exam preparation to residency application is truly commendable. In addition to their educational efforts, Dream USMLE is also dedicated to make a positive impact in a broader community. So as many of you know, Bangladesh has faced significant challenges recently. In response to that, Dream USMLE has created 2 vital funds to help those in need. One is for medical aid to the injured student protesters who have courageously fought for the democracy. And second is for the affected people in the floods that have ravaged the parts of the country. So I would like to request Dr. Irina to post the GoFund link in the chat box in the Zoom and Facebook Live, please. And we encourage you to contribute and share initiatives with the others so we can come together and offer much needed support during these difficult times. We hope today's session has equipped you with both knowledge and motivation to continue your path to success. And with the right resources and a strong community and persistent determination, your goals are absolutely within reach.
Thank you all for joining us today, and we wish you the very best on your USML journey and beyond. Thank you everyone for having me today. থ্যাংক ইউ সো মাচ, অনেক ইন্সপায়ারিং ছিল। আই হোপ সবাই যাদের ইউএসএমএল ড্রিম আছে তারা সবাই যাতে ড্রিমটা ফলো করে। ইটস নট আনরিচেবল। Yeah, it's not unreachable. আর যদি ড্রিম ইউনিভার্সিটির পাশে থাকে তাহলে তো আর লাগবে না কিছু। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ফর Yeah, শেয়ারিং thank ইউর you. জার্নি উইথ আস। thank We you. loved having you. Thank you. And another announcement, just be sure to check our Facebook page for upcoming webinars and additional information. And feel free to share today's session with any of your peers or friends who may benefit.